এই আচারটা খেতে এতটাই মজা যে আমার ইচ্ছা না থাকা সত্ত্বেও পরিবারের সবার রিকোয়েস্টে এই আচারটা আমাকে প্রতি বছরই দিতে হয়। আচারের জন্য আমি এখানে ৪ কেজি জলপাই নিয়েছি। আর এবার হচ্ছে এই জলপাইয়ের এই বোটাগুলো ফেলে দেব। ফেলে দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে আমি সিদ্ধ করে নেব। আর জলপাইয়ের জন্য এই আচারগুলো একটু বড়, বড় নিতে হবে। একদম এজন্য আমি আচারটা সবসময় শেষের দিকে দেই আরকি। আর এই তো আমি জলপাইগুলো সিদ্ধ করে নিয়েছি। এমনভাবে সিদ্ধ করতে হবে যাতে জলপাইগুলো ফেটে যায়। আর জলপাইগুলো ফেটে গেলে যেটা হবে জলপাইয়ের কিছুটা টক বেরিয়ে যাবে পানির সাথে। এরপর আমি যেটা করেছি জলপাইগুলোকে হাত দিয়ে ভালোভাবে চটকিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিলাম স্বাদমতো লবণ ২ টেবিল চামচ, আদা বাটা ২ টেবিল চামচ, রসুন বাটা দিয়েছি, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। মরিচের গুঁড়াটা আপনারা আপনাদের ঝালের টেস্ট বুঝে দিবেন। আর হলুদের গুঁড়াটা দিয়েছি যা সুন্দর একটা কালার আসার জন্য। এরপর দিয়েছি কিছুটা পাঁচফোড়ন আর শুকনো মরিচ গুঁড়া। মরিচ টেলে আমি আরকি গুঁড়া করে নিয়েছি। আর এরপর এখানে দিয়ে দিলাম চিনি। চটকানো এই জলপাইয়ের সাথে এই মসলাগুলো খুব ভালোভাবে আমি মাখিয়ে নেব। এতে করে চিনিটা গলে একটা পানি বের হবে। যেহেতু এই জলপাইয়ের আচারটাকে অনেকটা সময় ধরে চুলায় জাল করতে হবে। তো যাদের কাছে এতটা সময় হাতে নেই বা একটানা অনেকটা সময় পান না, তারা কিন্তু এ পর্যায়ে রোদে শুকিয়ে নিতে পারেন ২ দিন। কিছুই হবে না আচারের। আরো যে চিনিটা দেওয়া হয়েছে, চিনির যে পানিটা, এই পানিটা কিন্তু রোদে শুকিয়ে যাবে। সেক্ষেত্রে আপনার চুলায় খুব বেশি জাল করতে হবে না। এ পর্যায়ে কিন্তু আমি আরো কিছু চিনি দিয়ে দিলাম। তো আমার এই ৪ কেজি জলপাইতে প্রায় ২.৫ কেজির মতো চিনি লেগেছে। যেহেতু জলপাইয়ের এটা টক মিষ্টি ঝাল আচার হবে, তাই চিনির পরিমাণটা বেশি হবে। এ অবস্থায় এই মসলা মাখানো আচারটাও খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা এভাবে খেয়ে দেখবেন। আমার ছেলেমেয়েরা এভাবে মাখানোর পরে ফ্রিজে নিয়ে কিন্তু খায়। আচারের একরকম টেস্ট আর এটার কিন্তু অন্যরকম একটা টেস্ট। যাই হোক, এবার আমি চলে আসলাম চুলায় আচার দেওয়ার জন্য। আর এখানে আমি একটা কড়াইতে দিয়ে দিয়েছি প্রায় ২ লিটারের মতো সরিষার তেল। আমার এই আচারটা রেডি করতে প্রায় ২ লিটার সরিষার তেলই লেগেছে। তেলটা বেশি দেওয়ার কারণে এই আচারটা ১ টা বছর আপনার ১ বছর না, আপনি যদি চান তাহলে কিন্তু ২ বছরও ভালো থাকবে। কোনো রকম পানি না পড়লেই হলো। আমি এই আচারটা এ বছর দেই। দেখা যায় যে পরের বছর পর্যন্ত আমার এই আচারটা চলে। কারণ এই আচারটা আমার বাসায় সবাই খুব পছন্দ করে এবং এটা খিচুড়ি দিয়ে, গরুর মাংস দিয়ে খেতে খুবই মজা এবং ডাল দিয়েও এটা ভাতের সাথে খাওয়া যায়। জলপাইয়ের এই গুঁড়া আচারটা তেলের পরিমাণ বেশি থাকাতে আপনার এই আচারটা আরকি অনেক সফট থাকে। তেলের পরিমাণ কম হলে আচারটা অনেকদিন ফ্রিজে থাকার কারণে দেখা যায় যে আচারটা একটু দলা বেঁধে যায়। মানে একটু শক্ত হয়ে যায় আচারটা। সেক্ষেত্রে খেতে খুব একটা ভালো লাগে না। ওই হাঁড়িটাতে নাড়াচাড়া করতে আমার একটু সমস্যা হচ্ছিল। তো এজন্য আমি হাঁড়িটা একটু চেঞ্জ করে নিয়েছি। কারণ তেল ছিটে আরকি বাহিরে পড়ছিল। আর এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লো তে রাখতে হবে। চুলার আঁচটা বাড়ানো যাবে না, তাহলে নিচে দিয়ে লেগে যাবে। আর অনবরত নাড়তে হবে। একদম নাড়া থামানো যাবে না। আর এভাবে নাড়তে, নাড়তেই দেখবেন যে আচারের কালারটা চেঞ্জ হয়ে আসছে। এভাবে নাড়তে, নাড়তে যখন দেখবেন যে আচারের কালারটা এরকম হয়ে যাচ্ছে, একদম সুন্দর খয়েরি কালারের মতো হয়ে যাচ্ছে, তখন বুঝতে হবে যে আপনার আচারটা রেডি হয়ে গেছে। আর আচারটা যদি চুলায় কম জাল করা হয়, আচারের মধ্যে চিনির পানি থেকে যায়, তাহলে কিন্তু আপনার আচারটা পরে নষ্ট হয়ে যাবে। আর আপনার আচারের মধ্যে যখন এরকম কালার আসবে, তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার আচারটা একদম ঠিকঠাক হয়েছে। এই আচার ১ বছর না ২ বছরও যদি আপনি ঘরে রেখে খান, তাহলেও আপনার আচার নষ্ট হবে না। এবং আচার কয়েকদিন পর, পর আমরা অনেকে নামিয়ে রোদে দেই। আমার এই আচার আমার রোদেও দিতে হয় না। আমি জাস্ট কাঁচের বয়মে রেখে নরমাল ফ্রিজে রেখে দেই। আর নরমাল ফ্রিজে রাখার ক্ষেত্রে আপনারা যখন ফ্রিজ থেকে আ আ কাঁচের বয়ম নামাবেন খাওয়ার জন্য, তখন কিন্তু বয়মগুলো চারদিকে ঘামায় একটু মুছে নিয়ে তারপর ঢাকনাটা খুলবেন। যাতে ঘামানো যে পানিটা আচারের মধ্যে না পড়ে। একটু যত্ন করে ব্যবহার করলেই কিন্তু আচারগুলো অনেকদিন রেখে খেতে পারবেন। আর শেষের দিকে আমি দিয়ে দিলাম বাকি সেই পাঁচফোড়নের গুঁড়া এবং তেলে রাখা সেই মরিচের গুঁড়া। শেষের দিকে দিলে এর ফ্লেভারটা খুব ভালো পাওয়া যায়।